মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের দেখতে দেখতে আমরা ৩২তম পর্বে চলে এসেছি। দিল্লির মসনদে তখন ফারুক শিয়র, আর তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফারুক শিয়রের এক চুক্তি হয়, যে চুক্তির কারণে বীতশ্রদ্ধ হয়ে পড়েন মুর্শিদ কুলি খান। কী ছিল সেই চুক্তি, চলুন জেনে নেওয়া যাক। মুর্শিদাবাদ থেকে বলছি, এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ। সেটা বাংলার ক্ষেত্রে হোক, ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রে হোক। ফারুক শিয়র যখন সিংহাসন আরোহণ করেন সেটা হচ্ছে 1713 সাল। তারপর থেকে ঠিকঠাকই চলছিল এবং সৈয়দ ভ্রাতৃদ্বয় যাদের জন্য ফারুক শিয়র সিংহাসন আরোহণ করেন, তারা কিন্তু ফারুক শিয়রকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। তো এইরকম একটা অবস্থাতে ফারুক শিয়রও নিজে খুব একটা হুইমসের মধ্যে ছিলেন যে কী হচ্ছে না হচ্ছে, উনিও বিষয়টাকে ঠিকমতো বুঝতে পারছিলেন না। এই সময় ফারুক শিয়র হঠাৎ করে বিরাটভাবে অসুস্থ হয়ে পড়েন। মানে সেটা বেশ কিছু বছর পরের কথা বলছি, এই সালটা হচ্ছে 1717। এই সময় ফারুক শিয়র অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার সময় তাকে দেশীয় যে সমস্ত কবিরাজ বা যারা বদ্যি, তারা দেখে কিন্তু তাকে খুব একটা সুস্থ করে তুলতে পারেননি। সম্ভবত কোনো একটা ফোড়া থেকে হয় না, বিষক্রিয়া হয়ে যায় এবং তারপরে সেটা বিরাট আকার ধারণ করে। তো এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ওরা তো বাণিজ্য করছে, ওরা বহু আগে থেকে বাণিজ্য করছে। তো এনারা কি করলেন, এনাদের সঙ্গে একজন ডাক্তার ছিলেন, তার নাম হচ্ছে উইলিয়াম হ্যামিল্টন। তো সেই ডাক্তার কি করলেন, ফারুক শিয়রের চিকিৎসার দায়িত্ব নিলেন। আর ফারুক শিয়রের চিকিৎসার দায়িত্ব নিয়ে তিনি অবশ্যই অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে ফারুক শিয়রকে, মানে সম্রাট ফারুক শিয়রকে সুস্থ করে তুললেন। ফলত ফারুক শিয়র ভীষণভাবে কৃতজ্ঞ হয়ে পড়লেন তাদের ওপরে, এবং তখনই তিনি তাকে বিরাট একটা উপহার দেওয়ার চেষ্টা করলেন। তারা সেই উপহার নিতে চাইলেন না, বরং তারা কিছু শর্ত চাইলেন। এবং তারা যাতে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু জাতিরা এসে এখানে বাণিজ্য করেছে, তার মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি। তারা তখন এমন কিছু শর্ত চাইলেন ওয়াসিম, সেগুলো ফারুক শিয়র এতটাই কৃতজ্ঞ ছিল, বা এটা অপরিণত মনস্কতা হতে পারে, তিনি রাজি হয়ে গেলেন দেওয়ার জন্য। এই মানে এই ফরমান, এটাকেই ইতিহাসে বিখ্যাত ফারুক শিয়রের ফরমান বলা হয়, যেটাকে অনেক ঐতিহাসিক ম্যাগনা কার্টা বলেছেন। মানে এই ফরমানটা হচ্ছে মানে ছাড়পত্রের একটা চরম জায়গায় চলে গিয়েছিল। এর আগেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু আগে থেকে বাণিজ্যে কিছু ছাড় পেতেন। এবার সেই অ্যামাউন্টটা, যেটা ছাড়ের কথা হচ্ছিল, সেই ছাড়টা ব্যাপক হারে হলো এবারে দস্তক যেটাকে বলা হচ্ছে। সেটা হচ্ছে যে 3000 টাকার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা বছর বাংলায় বাণিজ্য করতে পারবে। সেটা আমদানি এবং রপ্তানি দুটোর ক্ষেত্রে মাত্র 3000 টাকা দেবে, এবং গোটা বছর। সুরাটের ক্ষেত্রে হলো 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে সুরাটে তারা বাণিজ্য করতে পারবে। এবং তারপরে আরও যেগুলো হলো, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের ট্যাক্সাল, তা যদি নবাব চান তাহলে কিছুটা পরিমাণে তারা ব্যবহার করতে পারবেন। এবং তাদের হাতে কি হলো, ব্যবহার করতে পারবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সালে তাদের মুদ্রা ছাপানোর জন্য তারা কিছুটা, যদি নবাব চান, এখানে শর্ত একটাই, নবাব চাইলে বা নবাবের কোনো অসুবিধা না করে তারা ব্যবহার করতে পারবেন। এবং দস্তকটাকে তারা যাতে নিজেরা আর কি দিতে পারেন, দস্তকটাকে ছাপাতে পারেন, তারও বন্দোবস্ত কিন্তু তাদের হাতে দেওয়া হলো। ফলত যে কোনো রাজ্যে যদি কোনো একজন বণিক বাইরে থেকে এসে মাত্র 3000 টাকার বিনিময়ে গোটা বছর সমস্ত রকমের কর মুকুব হয়ে যায় তাহলে অন্যান্য কোম্পানিরা তাদের সাথে বাণিজ্য করে পেরে উঠবে না। সঙ্গে সঙ্গে দেশীয় বণিকরাও কিন্তু বাণিজ্য করে পেরে উঠবে না, কারণ আমদানি রপ্তানি দুটো ক্ষেত্রেই তাদের ব্যাপক হারে ছাড়টা দেওয়া হলো। এবং তার সঙ্গে যেটা হলো, কলকাতা 38টা গ্রামের জমিদারি সত্ত্ব তাদের দেওয়া হলো। এই সমস্ত কিছু, এই ফারুক শিয়রের ফরমানটাকে কেন এত বড় একটা ফরমান বলা হয়, এর ফলে কিন্তু বাংলার অন্যান্য যারা বাণিজ্য করতে আসছে তাদের সঙ্গে কিন্তু নবাবের একটা অদ্ভুত রকমের সংঘাত, এবং বাংলার বণিক সম্প্রদায়ের মধ্যে একটা অদ্ভুত সংঘাত শুরু হয়ে গেল। কারণ একটা পার্টিকুলার কোম্পানি যদি এতটা ফ্রি পেতে পারে এত কিছু, তাহলে এবং এখান থেকে কিন্তু তাদের বিপুল পরিমাণে শক্তি সঞ্চয়টা অনেকটা তারা এগোতে থাকলো আর কি। তারা মানে কেন আগামী দিনে
এই যে পলাশির যুদ্ধ এবং তারপরে এই যে দস্তকের অপব্যবহারটা পলাশির যুদ্ধের একটা বিরাট বড় কারণ। তো সেইগুলো ক্রমশ যখন আগে আমরা মুর্শিদাবাদ থেকে বলছি নিয়ে আমরা এগিয়ে যাব তখন বলতে পারবো, কিন্তু ফারুক শাহের ফরমানটা দিয়ে দিলেন। এবার মুর্শিদ কুলি খাঁ যখন এটা জানতে পারলেন তিনি তো মানে ভীষণভাবে বিরক্ত হলেন, ভীষণভাবে বিরক্ত হলেন। এবং তিনি সবথেকে বড় কথা যেটা, যে তার মূল লক্ষ্য হচ্ছে দিল্লির সিংহাসনে কর প্রেরণ করা। সেখানে তার কাছে যারা বিদেশ থেকে বাণিজ্য করতে আসে তার মধ্যে একটা কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যদি তাকে সেই পরিমাণে কর না দেয়, তার থেকে যদি আদায় না করতে পারেন, তাহলে সেখানেও তো তার ক্ষেত্রে একটা ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ বাংলার টাকায় তখন দিল্লির সিংহাসন চলছে, বাংলার করের টাকায়। তো সেটা এবং গোটা সিস্টেমটাতে যত গাফিলতি দেখা গেল, তাতে মুর্শিদ কুলি খাঁ ফারুক শাহের উপর বেশ বিরক্ত হলেন এবং তিনি চেষ্টা করছিলেন যে কী করে এটার বিরোধিতা করা যায়। কিন্তু তিনি যেহেতু দেওয়ান এবং ভারপ্রাপ্ত সুবাদার, তার জন্য তার হাতে সেরকম কোনো ক্ষমতা ছিল না। এদিকে ফারুক শাহেরও কিন্তু বুঝতে পারছিলেন যে মুর্শিদ কুলি খাঁ বিরক্ত হচ্ছে। তবে এই ফরমানটা মুর্শিদ কুলি খাঁ কতটা দূরদর্শী ছিলেন যে তখন থেকে বিরোধিতাটা শুরু করেছিলেন, কারণ আগামী দিনে এই ফরমানের কারণে কিন্তু অনেক রকমের কারচুপি শুরু হয়ে যায়, অনেক রকমের বাণিজ্যিক কারচুপি শুরু হয়ে যায়। মুর্শিদ কুলি খাঁ খুব কড়া শাসক ছিলেন, তিনি হয়তো অনেক কিছু আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও যেহেতু তিনি অফিসিয়ালি মুর্শিদাবাদের মানে বাংলা, বিহার, উড়িষ্যা, তখনও আর কি পুরো 3টে স্টেট হয়নি, 2টো স্টেটের তিনি নবাব ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদ কুলি খাঁ চেষ্টা করছিলেন, তখনও তিনি নবাবও হননি। তো যখন ফরমানটা জারি হয়েছে, মানে এটা হয়েছে 1717 সালের এই জানুয়ারির দিকটাতে, কারণ 16 সালে ফারুক শাহ অসুস্থ ছিলেন, সেই সময় চিকিৎসা হয় উইলিয়াম হ্যামিল্টনের দ্বারা, এবং তারপরে এই ফরমানটা তারা আদায় করে নেন। তো এর ফলে কী হলো, মুর্শিদ কুলি খাঁর সঙ্গে একটা সমস্যা তৈরি হলো এবং তিনি যেভাবে হোক সেটাকে প্রকাশ করার চেষ্টা করলেন। তো এর ফলে পুরস্কার স্বরূপ ফারুক শাহ তাকে কী দিলেন সেটা আমরা পরের এপিসোডে শুনব। তবে ফারুক শাহের ফরমান ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য একটা বিরাট ভূমিকা চিরকাল নিয়ে থাকবে, এবং আগামীতে নবাবী শাসনের শেষ পর্যায়ে গিয়ে যখন সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্যা শুরু হয়, এই ফরমানের বিধি পালন করেই তারা যখন দস্তকের অপব্যবহার চরম পর্যায়ে করছিল এবং তাতে নবাবীর অনেকখানি রাজস্ব বাকি পড়ছিল বা লোকসানে চলছিল, সেই সময়টা কিন্তু ফারুক শাহ হয়তো দেখতে পাননি যে আগামীতে এতটা ক্ষতিগ্রস্ততা হতে পারে বা গোটা দেশ যে কারণে পরাধীন হয়ে যেতে পারে ধীরে ধীরে। তো এটাও তার একটা বিরাট কারণ ছিল। শুধুমাত্র কর তারা দিচ্ছেন না বা 3,000 টাকার বিনিময়ে তা না, এটাকে ইস্যু বানিয়ে কত বড় করা যায় এবং তার ফলে কিছু বিশ্বাসদের সহযোগিতায় পুরো দেশ বিকিয়ে যেতে পারে, সেটা পরবর্তীতে আমরা দেখেছি। তো ছোট ছোট কিছু ভুল থাকে, যে ভুলগুলো হয়তো পরবর্তীকালে বিরাট আকার ধারণ করে। আজকের তারিখেও হয়তো বিভিন্ন রকমের ভুল যেগুলো হয় আমাদের দ্বারা, সেগুলো আমরা হয়তো বুঝতে পারি না, সেটা আগামী দিনে হয়তো বোঝা যায়, বা বিগত দিনের ভুলগুলো বর্তমানে আমরা ভোগ করছি। তো এরকমভাবেই আমাদের আর কি ইতিহাস চলে। তো মুর্শিদাবাদ থেকে বলছি, ইতিহাসে কিন্তু আমরা মুর্শিদাবাদের কথাই বলবো, এবং মুর্শিদাবাদ যে সেই সময় কত ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল, এবং মুর্শিদাবাদ থেকে পুরো বিষয়টা মানে কর যাচ্ছে এবং তাদের দিল্লি সিংহাসন মেনটেন হচ্ছে, অতএব এখানে কর আদায় কম হলে পুরো ব্যাপারটা ঘেঁটে যেতে পারে, কত ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল। আজকের তারিখে সেই মুর্শিদাবাদকে যত অবহেলা করা হয়, সেটা দেখলে হয়তো সেটা বোঝার কোনো উপায় থাকবে না। তো মুর্শিদাবাদের ইতিহাস আমরা বলেই যাব, মুর্শিদাবাদের ইতিহাস আমাদের রক্ষা করাটা কাজ, এবং এটা রক্ষা করাটা একরকম আন্দোলন বলতে পারেন, কারণ ইতিহাসের কোনো ধর্ম হয় না, আর মুর্শিদাবাদবাসীদের ধর্ম ইতিহাস এবং ঈশ্বর পর্যটক, কারণ এখানে পর্যটন শিল্পের জন্য প্রায় 90% মানুষের রুটি রুচি চলে। তাই আমাদের সঙ্গে থাকবেন, মুর্শিদাবাদে বেড়াতে আসবেন, আমরা যথেষ্ট শান্তিপ্রিয় পরিবেশে থাকি, আসবেন এবং অবশ্যই দেখতে থাকবেন মুর্শিদাবাদ থেকে বলছি আগামী পর্ব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের 33তম পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।